প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। শীতকাল আসলেই হাওর, বাওর ও বিল এলাকায় বসে হাঁসের মেলা। বিভিন্ন প্রজাতির হাজার হাজার বুনো হাঁসে মুখরিত হয়ে ওঠে জলাশয়গুলি। এইসব হাঁস প্রজাতির মধ্যে বেশিরভাগই হলো পরিযায়ী। অন্য দেশ থেকে আসলেও এরা আমাদের প্রকৃতিরই একটি অংশ। আমাদের আজকের পর্ব এই বুনো হাঁস নিয়ে। এ বিষয়ে আলোচনা করব আব্দুল ওহাব আকন্দের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বুনো হাঁস নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের এই দেশ বিভিন্ন প্রজাতির আর আকৃতির পাখির এক বিশাল সমাবেশ। বৈচিত্র্যময় এই পাখিদের বাহারি রং, আকার, বিচিত্র স্বভাব সত্যি মনোমুগ্ধকর। আমাদের চারদিকের পরিবেশ বর্ণিল করে তুলেছে নানা জাতের পাখি। এদেশে বসবাস করা ও পরিযায়ন করা প্রায় ৬৫০ প্রজাতির পাখিদের মধ্যে বুনো হাঁসের প্রজাতিগুলো একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে। এদের মধ্যে রয়েছে ল্যাঞ্জা হাঁস, সিঁথি হাঁস, টিকি হাঁস, খয়রা চখাচখি, রাজহাঁস, রাজমণি হাঁস ইত্যাদি। এরা সাধারণত বড় বড় ঝাঁক বেঁধে, আবার কখনো কখনো একাকী বা জোড়ায় জোড়ায় চলাচল করে। বাংলাদেশে গৃহপালিত হাঁস সহ প্রায় ২৮ প্রজাতির হাঁসের মধ্যে ২৪টি হাঁসই পরিযায়ী বুনো হাঁস। শীতের শুরুতে দেশের হাওর, বাওর ও অন্যান্য জলাশয়, উপকূলীয় এলাকা এবং চরাঞ্চলগুলোতে এই পরিযায়ী হাঁসের ব্যাপক সমাগম হয়। মূলত শীতপ্রধান দেশ থেকেই এই হাঁস জাতীয় পাখিগুলো আমাদের দেশে আসে। শীতপ্রধান দেশের শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়া ও খাদ্যের অপ্রতুলতায় জীবনধারণের প্রয়োজনেই পাখিগুলো দেশান্তরী হয়। এটা তারা করে আসছে শত সহস্র বছর ধরেই। কিছু সময় এদেশে কাটিয়ে তারা আবার ফিরে যায় তাদের প্রজনন ভূমিতে। এদেশে বুনো হাঁস প্রজাতির মধ্যে সবচেয়ে সহজলভ্য প্রজাতিটি হল সরালি হাঁস। সংখ্যায় এদেরকেই সবচেয়ে বেশি দেখা যায়। এদেশে রাজসরালি ও পাতিসরালি নামে
সরালির দুটি প্রজাতি দেখা যায়। রাজসরালি আকারে পাতি সরালি থেকে একটু বড় হয়ে থাকে। সরালি হাঁসের এই প্রজাতিগুলো বড় বড় দল বেঁধে অবস্থান করে। শীতকালে দেশের বিভিন্ন জায়গায় ছোট বড় জলাশয়গুলোতে এদের দল দেখা যায়। দিনে এরা পানিতে, মাটিতে বা গাছে বিশ্রাম নেয়। ঠোঁট পিঠের পালকে গুঁজে এক পায়ে দাঁড়িয়ে থাকে। সাধারণত সন্ধ্যার দিকে খাবারের সন্ধানে বের হয়। বুনো হাঁসের প্রজাতিগুলোর মধ্যে খয়রা চখাচখি খুবই সুন্দর একটি হাঁস। এদেরকে ছোট বড় ঝাঁকে দেখা যায়। এটি গাঢ় বাদামি বা লাল রঙের বেশ বড় আকারের হাঁস। এদের ঠোঁট, পা, পায়ের পাতা এবং লেজের অগ্রভাগ কালো হয়ে থাকে। এরা শীতের সময় আমাদের দেশে পরিযায়ী হয়ে আসে। পলিময় উপকূল ও নদীর পাশের চরগুলোতে সহজেই চোখে পড়ে। নরম পেলব কাদামাটিতে বা অনেক সময় আর্দ্র তৃণভূমিতে খাবার খোঁজা অথবা বিশ্রাম নিতে দেখা যায়। পাতি চখাচখি আকার ও আকৃতিতে অনেকটাই খয়রা চখাচখির মতো। টকটকে লাল ঠোঁট এবং সাদা ও লাল রং মেশানো শরীর এই হাঁসটিকে করেছে অনন্য সুন্দর। এরা দল বেঁধে উপকূলের কাদা মাঠ, জেগে ওঠা চর, জলাশয় বা নদীর মোহনায় চড়ে বেড়ায়। জোড়া বেঁধে চলতেও দেখা যায়। ইউরেশীয় সিঁথি হাঁস নীলচে ঠোঁটওয়ালা মাঝারি আকারের হাঁস। এদের স্পষ্ট হলুদ কপাল দেখতে অনেকটা সিঁথির মতো বলেই হয়তো নাম হয়েছে সিঁথি হাঁস। এই হাঁসের দেখা মেলে অগভীর হ্রদ, নদী, জোয়ার ভাটার খাড়ি, উপকূল অঞ্চলে। সাধারণত বেশ বড় ঝাঁকে দেখা যায়। ওড়ার সময় ডানার সাদা অগ্রভাগ দেখে চেনা যায়। এদের খাদ্য তালিকায় রয়েছে ঘাস, জলজ উদ্ভিদ, পোকামাকড়, শামুক ইত্যাদি। লম্বা লেজ ও লম্বা গলাওয়ালা একটি হাঁস হল উত্তরে ল্যাঞ্জা হাঁস। এদের লেজ ছড়ানো অবস্থা থেকে ক্রমশ সরু হয়ে অগ্রভাগে বেশ সুচালো। এরা তীরে হেঁটে, অগভীর জলে সাঁতার কেটে অথবা পানিতে মাথা ডুবিয়ে আহার খোঁজে। অন্যান্য হাঁস প্রজাতির দলের ভেতরেও এদের দেখা মেলে। শীতকালে এদেশে যেসব দুর্লভ হাঁস প্রজাতি পরিযায়ন করে থাকে তার মধ্যে অন্যতম হল বাদি হাঁস বা রাজহাঁস। আকারে বেশ বড় এই হাঁসটি কখনো কখনো বৃহৎ জলাভূমিতে দেখতে পাওয়া যায়। এদের দলবদ্ধ অবস্থায় দেখা যায়। ছোট ডুবুরি, বাদামি পিঠ ও লালচে চোখের হাঁস।
উড়ার চেয়ে সাঁতার বা ডুব দিয়ে চলতে বেশি পছন্দ করে। এরা চোখের নিমেষে পানিতে তলিয়ে যায় এবং অনেক দূরে গিয়ে ভেসে ওঠে। দেশীয় ও পরিযায়ী বুনো হাঁসের প্রজাতিগুলো আমাদের জীববৈচিত্র্যের ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। পরিযায়ী বুনো হাঁসগুলো হয়ে উঠেছে আমাদের প্রতিবেশ ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে এরা বৃহত্তর সিলেটের টাঙ্গুয়া, হাকালুকি হাওর, পদ্মা, মেঘনা, যমুনা নদী এবং উপকূলীয় অঞ্চলসহ প্রায় সব জায়গাতেই কমবেশি বিপন্ন। আবাসস্থল ধ্বংসের কারণে কিছু প্রজাতি বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আশ্রয় নেওয়ার মতো গাছপালা, জলাশয় ও খাদ্যের পরিমাণ কমে আসায় এরা ক্ষতির শিকার হচ্ছে। উপকারী এই বনহাঁস প্রজাতিগুলোকে টিকিয়ে রাখতে তাদের প্রয়োজন বসবাস উপযোগী পরিবেশ ও খাবারের নিশ্চয়তা। তবেই বনহাঁসগুলো টিকে থাকার পাশাপাশি প্রাকৃতিক সাম্যাবস্থাও বজায় থাকবে বলে আশা করা যায়। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম বুনো হাঁস নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি আব্দুল ওয়াহাব আকন্দের সাথে। আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে যে বুনো হাঁস আছে, যে বুনো হাঁসগুলো আসে বাইরের থেকেও এবং যেগুলো আমাদের আছে, এই সম্বন্ধে আমাদের কিছু বলুন। ধন্যবাদ। আমাদের দেশে পর্যন্ত আমরা বিভিন্ন সময়ে 29টা থেকে 32টা হাঁসের রেকর্ড আছে। তো সবচেয়ে ভালোভাবে বললে আমরা বলবো যে আমাদের দেশে এখন 27 প্রজাতির হাঁস আছে। এর মধ্যে আপনার 60টি প্রজাতি আমাদের স্থানীয়, আর 21টি বাকি প্রজাতিগুলি আমাদের ওই বিদেশ থেকে আসে, যাদেরকে আমরা বলি অতিথি পাখি। তো এদের অবস্থা এখন খুবই খারাপ। যেমন আমরা আগে আমাদের হাওড় অঞ্চলে বা আমাদের অভ্যন্তরীণ জলাভূমিতে আমরা বুনো হাঁস দেখতাম এবং প্রচুরই ছিল, যেখানে বিল ছিল প্রত্যেকটা বিলেই আগে হাওড় ছিল, কিন্তু এখন এগুলিতে আর বুনো হাঁস দেখা যায় না। এখন কিছু কিছু আভ্যন্তরীণ এলাকায় দেখা যায় আপনার সিলেট ময়মনসিংহের কিছু হাওরে এবং বিলে, এবং পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র এইসব নদীতে কিছু দেখা যায়। এখন বেশিরভাগ পাখি বা বুনো হাঁস আমাদের এই উপকূলীয় এলাকার মোহনা এলাকায় দেখা যায়, যেখানে এই চর এলাকা এইসব জায়গায় দেখা যায়। এদের মধ্যে আমরা যদি আমাদের স্থানীয় হাঁসের কথা বলি, বুনো হাঁস, তাহলে আমাদের দেশে একটা হাসি কমন, সবচেয়ে আপনি যাবেন অভ্যন্তরীণ এলাকা এটা দেখা যাবে। আরও অনেক আমাদের হাঁস আছে যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না, তবে এখনও যেমন হাকালুকি হাওর আছে, টাঙ্গুয়ার হাওর আছে, এই দুইটা এলাকা বা এই দুইটা হাওর এলাকায় গেলে আমাদের পাখি হাঁস দেখা যায়। তো একটা বিষয় এই হাঁসের মধ্যে, সেটা হচ্ছে যে কিছু পরিবর্তন অন্যভাবে হয়েছে। একটা হচ্ছে যেমন আপনি ধরেন কিছু প্রজাতি কমে যাচ্ছে বুনো হাঁসের, আবার কিছু প্রজাতি কিন্তু সারা বাংলাদেশ জুড়ে এখন দেখা যাচ্ছে। এগুলি এই যেমন চকাচুকি দুইটা প্রজাতি আমাদের দেশে আছে। এগুলি আপনি হাকালুকি হাওরে দেখতে পারবেন, আবার উপকূলীয় এলাকায় গেলেও দেখতে পারবেন। আচ্ছা, এগুলি কি লোকাল হাঁস না বাইরের হাঁস? এগুলি পরিযায়ী, এগুলি আমাদের বিদেশ থেকে আসে, আমরা যাদেরকে অতিথি পাখি বলে। আবার যেগুলি কমন ছিল সেগুলি এখন আবার কমে যাচ্ছে, কারণ এগুলি আমরা দেখতে পারি না। তবে উপকূলীয় এলাকায় যেসব বিদেশি হাঁসগুলো, যে অতিথি হাঁস পাখিগুলো, সেগুলো উপকূলীয় এলাকায় এখন মোটামুটিভাবে ভালোই আছে। পরিবেশে এদের গুরুত্ব কী পরিমাণ? এরা তো পরিবেশের অংশ। আমরা যারা বেঁচে আছি মানুষ, আমরা এদের উপর নির্ভরশীল এইভাবে যে আমরা এদেরকে
এদের যে কর্মকাণ্ড আর আমাদের যে কর্মকাণ্ড পরস্পর নির্ভরশীল। কীরকমভাবে ওরা প্রকৃতিকে সুন্দর রাখে, এরা প্রকৃতির ক্রিয়া যে প্রক্রিয়া সেটাকে আমাদের ব্যবহার করার মতো উপযোগী রাখে। আরেকটা হচ্ছে যে আপনি অথবা জানেন আমাদের ডোমেস্টিক হাঁস আছে, তাই না? এই ডোমেস্টিক হাঁস কিন্তু ওই আমাদের নীলসির একটা হাঁস আছে যেটাকে বলা হয় মেলার্ড। সেই নীলসির হাঁস থেকে আমরা যে ডোমেস্টিক হাঁসগুলি এখন খাই বা আমরা পুষি বা ডিম পাই, এগুলি কিন্তু ওইটার থেকে এসেছে। তো একটা হচ্ছে যে ডোমেস্টিকেশন, আমরা যদি নতুন একটা প্রজাতি বা নতুন একটা জাত, নতুন একটা শক্ত ভালো একটা জাত পেতে চাই, তাহলে ওইগুলি আমাদের প্রকৃতিতে থাকতে হবে, না হলে আমরা পাবো না। এর উপরে কি কোনো গবেষণা হয়েছে? এটার উপর আমাদের দেশে গবেষণা হয় না, তবে এখন আপনার এই যে পাখি পর্যবেক্ষকের দল বেড়েছে, ওনারা কাজ করতেছেন। তবে এইবার কিছুটা আমরা হাকালুকি হাওর বা আমরা বিভিন্ন এলাকায় দেখছি যে এরা ওই যেটা আগে রিং পরাতো, আপনার এই পাখিটা কোত্থেকে আসে, হাঁসটা কোত্থেকে আসে এবং কোথায় কোথায় এটা স্টপেজ করে, কোথায় কোথায় বসে, সেগুলি কিন্তু ওরা ট্রান্সমিটারের মাধ্যমে যে ফিট করে ট্র্যাকিং করতেছে। এটা গত বছর থেকে শুরু হয়েছে আমাদের হাকালুকি হাওরে। আমার মনে হয় এটা ভালো কাজটাই, তবে এটার জন্য আপনার দরকার সরকারি সাপোর্ট। যেমন একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টটা যদি এখন আবার আরেকটা প্রজেক্টের মাধ্যমে এটাকে চালু না রাখা হয়, তাহলে এই কাজটাও মানে ব্যাহত হবে। এই হাঁসগুলোর মূল হুমকি কি? এই যে হুমকি বহুবিধ, এর কোনো শেষ নাই। যেমন ধরেন আমরা এই বীজ ব্যবহার করি এগ্রিকালচার, এটা একটা হুমকি। আমরা আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটার সেচের জন্য ব্যবহার করি, এটা কিভাবে হুমকি। তারপরে আমরা ধরেন জাল দিয়ে ধরি, এটা হুমকি। আমরা বিল দখল করে ফেলতেছি, সেটা একটা হুমকি। আমরা বড় নদী দখল করে ফেলতেছি। এদের সংরক্ষণ করার জন্য মূলত আমাদের কি করা উচিত? মূলত করতে হবে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো যে এক্সক্লুসিভলি সংরক্ষিত এলাকা ঘোষণা করতে হবে। এখন আমাদের ধরেন 20টার মতো সংরক্ষিত প্রটেক্টেড এলাকা আছে, প্রটেক্টেড এরিয়া যেটাকে বলা হয়। এটা আপনার পরিবেশ আইনেও আছে, তারপরে বাংলাদেশ বন্যপ্রাণী আইনেও আছে। দ্বিতীয় যে কাজটা করতে হবে, এরকম আপনার হাওরে এলাকা করতে হবে, যেমন ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা, এরকম একটা নদীর মধ্যে 2-3টা এই সংরক্ষিত এলাকা করতে হবে। এরকম আপনার ওই যে উপকূলীয় এলাকা 2-3টা করতে হবে। আমাদের কাপ্তাই লেক আছে, হ্রদ আছে, সেখানেও আমাদের করতে হবে। তা এইগুলি একটা নেটওয়ার্ক করে, প্রটেক্টেড একটা নেটওয়ার্ক করে তারপর যে করতে হবে, এটা একটা মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে প্রত্যেক বছর নিয়মিত। 3 নম্বর যেটা করতে হবে, গ্রামের লোককে সংগঠিত করা হবে। যেমন পরিবেশ অধিদপ্তরের একটা প্রজেক্ট আছে CWBP, কোস্টাল অ্যান্ড ওয়েটল্যান্ড বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট প্রজেক্ট। সেটা আন্ডারে আপনার গ্রাম সংরক্ষণ দল করা হয়েছে, হাকালুকিতে করা হয়েছে, সোনাদিয়াতেও করা হয়েছে, আপনার সেন্ট মার্টিনও করা হয়েছে। ওইখানে বনো হাঁস আছে। এদের মাধ্যমে কিছু করার জন্য আমরা তো সাপোর্ট দিব, অন্তর থেকে করতে হবে যে আমরা এটা আমাদের পরিবেশের অংশ, আমাদের প্রকৃতির অংশ, এখানে আমাদের জীবন জীবিকা নিহিত। আমরা যদি আমাদের প্রকৃতি পরিবেশকে ভালো রাখি, তাহলে আমার অবস্থাও ভালো থাকবে, এটা তাদের মনের মধ্যে আসতে হবে। সচেতনতা বৃদ্ধি করতে হবে। অবশ্যই সচেতনতা বৃদ্ধি করতে হবে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই বিষয়টা আসবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বুনো হাঁস নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব জায়গাতেই হাঁসের দেখা মেলে। প্রজাতিভেদে হাঁসের জীবনকাল 2 থেকে 12 বছর পর্যন্ত হয়ে থাকে। হাঁসের পায়ের পাতায় কোনো স্নায়ুতন্ত্র অথবা রক্তজালিকা থাকে না। এ কারণে ঠান্ডা অনুভূত না হওয়ায় এরা বরফময় পানিতেও সাঁতার কাটতে পারে। হাঁসের পানিরোধী পালক থাকে। লেজের কাছের এক বিশেষ তেলময় গ্রন্থি থেকে এরা শরীরের উপরিভাগের পালকগুলোতে তেল ছড়িয়ে দিয়ে পালকগুলোকে পানিরোধী করে রাখে। হাঁস তার নিজের বুকের দিকের কিছু পালক ছেড়ে নিয়ে তার বাসার অভ্যন্তরভাগ সাজায় এবং সেখানে ডিম পেড়ে থাকে। দিনের আলো হাঁস প্রজাতিগুলোর ডিম পাড়ার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব ফেলে। কম আলোতে এদের ডিম পাড়ার হার অনেক কমে যায়। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল কোন গাছের পাতা একটি গুরুত্বপূর্ণ বনজ সম্পদ। সঠিক উত্তরটি হলো গোলপাতা গাছ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন
আবুল কালাম আজাদ, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, কুমিল্লা ডিভিশন, কুমিল্লা। অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, আমাদের দেশে বুনো হাঁসগুলোর মধ্যে কোনটি সহজেই দেখা যায়? এ সরালি হাঁস, বি উত্তুরে ল্যাঞ্জা হাঁস। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার 964, অথবা ইমেইল করুন prakritiojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, পরিযায়ী বুনো হাঁসগুলো কিছুদিনের জন্য এদেশে আসলেও এ অল্প সময়ে আমাদের অনেক উপকার করে থাকে। আমাদের অবিবেচক কার্যকলাপ এবং নির্বিচার শিকারের ফলে এদের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। বুনো হাঁসের সংরক্ষণ এবং অবাধ বিচরণ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।